আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ কিছু সংবাদ নিয়ে হাজির হলাম। প্রথমে জানতে পারবেন এবার অবশেষে কিন্তু ধরা পড়লেন শামীম ওসমান এবং তাকে দেখা গেল নিজামুদ্দিন আউলিয়ার মাঝারে, এবং এটি হচ্ছে ভারতে। হঠাৎ করে তিনি ভারতের মধ্যে কিভাবে অবস্থান করলেন? তাহলে কি দেশ ছেড়ে তিনি ভারতে গিয়ে পালিয়েছেন? কোথা থেকে তিনি ধরা পড়লেন? এই সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এরপর যে ভয়াবহ তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো, রীতিমতো অবাক হয়ে যাবেন। বিডিআর হত্যাকাণ্ডের দিন শেখ হাসিনার সঙ্গে কি কথা হয় সাবেক এই সেনাপ্রধান, অর্থাৎ বিডিআর হত্যাকাণ্ডের সময় তখনকার সেনাপ্রধান ছিলেন এই মইনুল আহমেদ। তার বক্তব্যে এবার বেরিয়ে আসলো লোমহর্ষক কিছু তথ্য। কি কথা হয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের সেদিন, আরও কি কি বিষয় তুলে ধরলো এই সাবেক সেনাপ্রধান, তা জানলে রীতিমতো চমকে যাবেন। কারা সেই হত্যাকাণ্ডের নির্দেশদাতা, এই সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ কিছু তথ্য জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন আগে আমরা তুলে ধরি প্রথমে শামীম ওসমানের বিষয়টি। হঠাৎ করে অনেক জল্পনা কল্পনার পর এবার বেরিয়ে আসলো শামীম ওসমানের নাম, এবং তাকে দেখা গেল ভারতের একটি নিজামুদ্দিন আউলিয়ার মাঝারে, যেখানে তাকে দেখা যায় তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং হয়তো মাজার জিয়ারত করছেন, এরকম একটা কিছু। রাজনীতির মাঠে খেলা হবে স্লোগান নিয়ে আলোচনার জন্ম দেন এই শামীম ওসমান। দেখা মিলেছে তাকে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গা ডাকা দেন মন্ত্রী, এমপি সহ প্রভাবশালী নেতারা। নারায়ণগঞ্জের 4 আসনের এই আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানকে দেখা যাচ্ছিল না অনেকদিন ধরেই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তারও হদিস মিলছিল না। তিনি এ দেশে আছেন নাকি দেশ ছেড়ে পালিয়েছেন, সে সকল বিষয় নিয়েও ছিল ব্যাপক জল্পনা কল্পনা। এবার দেখা মিলল শামীম ওসমানের। শুক্রবার 6 সেপ্টেম্বর রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন বলে দাবি করেছেন। প্রমাণস্বরূপ শামীম ওসমানের ছবি তুলেছেন ওই শিক্ষার্থী। ওই সময় নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্যের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। ছবিতে দেখা গেছে শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারে মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন। এ বিষয়ে যোগাযোগ করলে গণমাধ্যমকে শিক্ষার্থী আকাশ হক জানান, তার সামনেই শামীম ওসমান এবং তার পরিবারের সদস্যরা ছিল। সবশেষে গত 3 আগস্ট রাতে শামীম ওসমানকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায়। এবার সে ভয়াবহ দিনের তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছে। বিডিআর হত্যাকাণ্ডের দিন শেখ হাসিনার সঙ্গে কি কি কথা হয়েছিল সাবেক সেনাপ্রধানের এই মইনুল আহমেদ। বিডিআর হত্যাকাণ্ডের দিন কি হয়েছিল এই বিষয়ে বিস্তারিত বিষয়ে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ। 5 সেপ্টেম্বর মইনুল আহমেদ তার নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও তুলে ধরে এমন ঘটনার সকল কিছু বর্ণনা করে দেন। এখানে তুলে ধরেন 57 জন সেনা অফিসারদের হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন তিনি। বিডিআর বিদ্রোহের ঘটনার আমি যখন তদন্তের আদেশ পাই, বলেন এই সাবেক সেনাপ্রধান, তখন আমাকে বলা হয় যখন সরকার এই সিদ্ধান্ত তদন্ত করেছে তখন আমাদের এর প্রয়োজনীয়তা কি। এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি, এমনটা দাবি করেন এই সাবেক সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্বে দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি যখন এই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাতে এখন আছে, তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি, কারণ অনেকে জেলে ছিল, অনেককে প্রশ্ন করা সম্ভব হয়নি। আমার কাছে এসে বেশ কয়েকবার তার সমস্যার কথাও তুলে ধরেন। আমি আশা করি তিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন। তিনি এই তদন্ত কমিটি পুনর্গঠন করে জড়িতদের বের করতেও সক্ষম হবেন। আমি সরকার গঠনের পর তাকে এই বিষয়ে অনুরোধ করছি, অর্থাৎ বর্তমানের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তখনকার ওই মামলার প্রধান ছিলেন, মানে ওইটাই তিনি হচ্ছেন ইনভেস্টিগেশন করছিলেন। তদন্ত কর্মকর্তার ভার ছিল এখন এই প্রধান যিনি উপদেষ্টা হয়েছেন স্বরাষ্ট্র তার কাছে। এই জন্যই তাকে একটি ভিডিও বার্তা জানিয়ে বললেন সবকিছু পুনর্গঠন করে জড়িতদের বের করতে সক্ষম হবেন তিনি। এই মইনুল আহমেদ আরও বলেন, সেদিন 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 7:30টায় সেনা সদস্যদের প্রতিদিনের মতো কাজ করতে শুরু হয়। সকালে একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল যেখানে সেনাবাহিনীর পরবর্তী বছরের কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে আমি সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা আমার কাছে এসে বলেন, আমাদের কাছে কিছু মর্টার আছে যা সেনাবাহিনী ব্যবহার করে না, এর গুদামজাত এবং রক্ষণাবেক্ষণ আমাদের জন্য কঠিন। বিডিআর এগুলো ব্যবহার করে, এগুলো তারা নিয়ে গেলে আমাদের উপকার হবে। তিনি আরও বলেন, এরপর আমি বিডিআর জিডির জেনারেল শাকিলের সঙ্গে কথা বললে তিনি এগুলো নিতে রাজি হন। আমার বিশ্বাস তিনি তখন পর্যন্ত এই বিদ্রোহ সম্পর্কে কিছুই জানতেন না। এরপর আমি আর সিজিএস মিটিংয়ের জন্য যাই। 9টায় সেই মিটিং শুরু হয়। আমরা সবাই তখন ব্যস্ত হয়ে পড়ি সেখানে। 9:30টার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ রুমে প্রবেশ করেন এবং আমাকে বলেন, পিলখানায় গন্ডগোল হচ্ছে।
আপনারা দিক নির্দেশনা প্রয়োজন। কিছুক্ষণ পর আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার চেষ্টা করি, কিন্তু তাদের ফোনে ব্যস্ত পাই। মঈন আহমেদ বলেন, সামরিক গোয়েন্দারা তখন আমাকে পরিস্থিতি সম্পর্কে জানায়। পরিস্থিতি ভয়াবহতা উপলব্ধি করে আমি তখন সময় বাঁচাতে কারো নির্দেশ ছাড়া আরেকটি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেই। তারা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে শুরু করে, যার নামকরণ করা হয় অপারেশন রেস্টোর অর্ডার। এ সম্পর্কে পিএসএফডি জেনারেল মোবিনকে অবহিত করা হয়। তিনি আরও বলেন, 9:47 ডিজি বিডিআরকে ফোনে পাওয়া যায়। তিনি আমাকে জানান, দরবার চলাকালীন 2 সশস্ত্র সৈনিক প্রবেশ করে একজন আমার পিছনে দাঁড়ায়। এরপরে বাইরে কাউ থেকে গুলি শব্দ আসে। সঙ্গে সঙ্গে ভেতরে থাকা সৈনিকরা দরবার হল থেকে বের হয়ে যায়। এগুলো সবই মনে হয় প্ল্যান করা এবং প্ল্যান অনুযায়ী সব চলছে। তিনি বলেন, আমি সেক্টর কমান্ডার এবং ব্যাটালিয়ন কমান্ডারকে পাঠিয়েছি তাদের ফেরত আনার জন্য। আমি তখন তাকে অপারেশনের কথা জানাই। মঈন আহমেদ বলেন, 9:54 আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপে যোগাযোগ করতে সক্ষম হয়। এর মধ্যে তিনি বিডিআর বিদ্রোহ সম্পর্কে অনেক তথ্য পেয়ে গেছিলেন। এ সময় আমি তাকে অপারেশনের কথা জানালে তিনি জানতে চান কতক্ষণ সময় লাগবে এই ব্রিগেডকে তৈরি করতে। আমি সময় জানিয়ে ব্রিগেডকে পিলখানায় যাওয়ার জন্য তার অনুমতি চাইলে তিনি অনুমতি দেন। এক্ষেত্রে সময় লাগলেও 46 ব্রিগেডে 1 ঘন্টার মধ্যে যাত্রা শুরু করে। ব্রিগেড কমান্ডারের নেতৃত্বে 10 জন অফিসার এবং 655 সৈনিক যাত্রা শুরু করে। তিনি বলেন, এদিকে বিদ্রোহীরা বিডিআর গেটগুলো সামনে অতিক্রম প্রতিহত করতে রকেট লঞ্চার, মোটর সহ অন্যান্য অস্ত্র মোতায়েন করে। বেলা 11:46 ব্রিগেডের প্রথম গাড়িটি মেইন গেটের কাছাকাছি পৌঁছলে বিদ্রোহীরা একটি পিকআপ লক্ষ্য করে রকেট হামলা চালায়। এতে চালক ঘটনাস্থলে মারা যায়। লেফটেন্যান্ট কর্নেল শামসের ধারণা অনুযায়ী 10:30 থেকে 11টার মধ্যে ডিডিজি কর্নেল আনিস, কর্নেল কায়সার সহ অনেকে অফিসারকে গুলি করে হত্যা করা হয়। আমাদের টিম পৌঁছায় 11টার পরে। ঘটনার সময় গণমাধ্যমের চলা লাইভ কভারেজ বিডিআর বিদ্রোহ সরিয়ে দিতে নেতিবাচক ভূমিকা পালন করেছে বলে সমালোচনা করেন তিনি। সাবেক সেনাপ্রধান জানান, ক্যাপ্টেন শফিক তার নেতৃত্বে 355 জন র্যাব সদস্য নিয়ে পিলখানায় পৌঁছায় 10টার আগেই। এ সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পিলখানায় প্রবেশের অনুমতি চাইলে তিনি তা পাননি। তিনি অনুমতি পেলে হয়তো পরিস্থিতি মোকাবেলা করতে সুবিধা হতো এবং এতে ক্ষয়ক্ষতি হতো না। তিনি জানান, 11:45 দিকে পিএসও এফডি জানায়, সরকারের রাজনৈতিকভাবে এ সমস্যা সমাধানের চেষ্টা করছে। বিদ্রোহীরা দাবি করছে, কোনো আলোচনার আগে সেনাবাহিনীকে এই এলাকা থেকে চলে যেতে হবে। তাদের সঙ্গে সমঝোতা না হলে তখন সামরিক অভিযান পরিচালনা করা হবে। দুপুর 12টার দিকে আমাকে ফোনের করে জরুরি ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যমুনে দেখা করতে বলেন। বেলা 1টার দিকে সাবেক প্রতিরক্ষামন্ত্রী জাহাঙ্গীর কবির নাবক এবং হুইপ মির্জা আজম আলোচনার জন্য পিলখানায় যায়। তিনি আরও বলেন, আমি যমুনার যাবার কয়েক ঘন্টা পর বিমান ও নৌবাহিনীর প্রধান সেখানে আসেন, অর্থাৎ তাদের আমার পরে ফোন করে আসতে বলা হয়। অনেকক্ষণ পর তারা সেখানে আসলে আমাদের জানানো হয় সাবেক প্রতিরক্ষামন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম বিদ্রোহীদের একটি দল নিয়ে যমুনাতে আসছে এবং তারা সাধারণ ক্ষমা চায় এবং তাদের সাধারণ ক্ষমা করে দেওয়া হয়।